মিরপুর 1 নম্বর গোল চক্করে ইনসেইন। ঢাকার গণপরিবহনে কঠিন অবস্থা। মানিকগঞ্জে সকাল 8টা, কিন্তু এত কুয়াশা, গাড়ি হেডলাইট জ্বালায় চলতেছে। এটা ঢাকা আরিচা রোড, মানিকগঞ্জ। শুভ সকাল। আজকের দিনে কিছু এলোমেলো প্ল্যান আছে, জাস্ট এদিক সেদিক একটু ঘোরাঘুরি করা, প্লাস আরও অনেকের সাথে যাদের দীর্ঘদিন যোগাযোগ নাই, সামনাসামনি কথা হয় না, যাদেরকে বলা যায় যে মানে লুজ কানেকশন হয়ে গেছে, সেই লুজ কানেকশনগুলো রিপেয়ার করার একটু চেষ্টা করব। আমি এখন মিষ্টি কুমড়ার সবজিওয়ালা। এটা মানিকগঞ্জের একটা বড় বাজারের সরিষার তেলের ঘানি। এখানে সরিষার দানাকে ভাঙ্গিয়ে সরিষার যে তেল, সেই তেল বের করা হয় আর কি। তো আমি বাংলাদেশে থাকতে এরকম ঘানি পাশ দিয়ে গেছি, কিন্তু কখনো আসলে কৌতূহল হয় নাই যে এই ঘানিগুলোতে কিভাবে সরিষার তেল বের করে, কিভাবে সরিষাগুলোকে ভাঙ্গিয়ে সেগুলো থেকে আস্তে আস্তে তেল করে। কিন্তু এখন কেন জানি মনে হয় যে দেশে যদি থাকতে এগুলো একটু ভালো করে দেখতাম। তাই এখন প্রবাস থেকে বাংলাদেশে যাওয়ার পরে এই বিষয়গুলো খুব ইচ্ছে করে, তাই ভালো করে একটু চোখ মেলে দেখে নিচ্ছি যে কিভাবে। সবসময় তো আমরা তেল খাই, সরিষার তেল খাই, বিভিন্ন রকমের তেল খাই, কিন্তু সেই তেলটা কিভাবে আসে। কৃষকের সরিষার তেল, সরিষাগুলোকে ভাঙ্গিয়ে প্রথমে নাকি একটা দুবার ভাঙানো হয়। প্রথমে এটা একটা গুঁড়ার মতো হয়, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে খৈল, মানে সেই গুঁড়াটাকে সেকেন্ড টাইমে আবার একটা খুব প্রেশার দিয়ে তার ভেতর থেকে সবটুকু তেল নিংড়ে বের করে নিয়ে আসা হয়। তো এই যে তেল বের করার যে প্রক্রিয়াটা, এটা বাংলাদেশ থাকতে আসলে জানা ছিল না আমার। তো এখন একটু দেখে নিচ্ছি এই প্রবাস থেকে বাংলাদেশে এসে। এটা আমার বাজারের একটা বাঁশের সাঁকো। এই সাঁকোটা দিয়ে আমি কখনো পার হইনি। তো এখন মনে হচ্ছে যে যদি এই সাঁকোটা দিয়ে আমি কয়েকবার পার হতাম তাহলে এটাও হতো একটা অভিজ্ঞতা। আর এই যে কৃষকের বাজার, আমরা দেশে থাকতে বাজার থেকে সবজি কিনতাম, সেই সবজি রান্না করে খেতাম, কিন্তু সেই সবজিটা ক্ষেত থেকে কিভাবে প্রথমে পাইকারি বাজারে যায়, তারপর সেইখান থেকে সেটা পাইকাররা কিনে নিয়ে তারপরে খুচরা পর্যায়ে নিয়ে আসে, তারপরে সেখান থেকে আমরা কিনি। এই যে পুরো যে স্টেপগুলো, এই স্টেপগুলো কখনো না আমার ইচ্ছা হয় নাই। বাংলাদেশে থাকতে কখনো ইচ্ছা হতো না যে এগুলো আমি জানি, কিন্তু এখন প্রবাস থেকে যখন দেশে আসি তখন মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু জেনে নিতাম। তো এখানে দেখুন, এখানে কপি, বেগুন, বিভিন্ন রকমের সবজি এই যে পাইকারদের কাছ থেকে, খামারিদের কাছ থেকে, খামারিরা তাদের ক্ষেত থেকে এগুলো নিয়ে এই পাইকারের বাজারে নিয়ে এসেছে, নিয়ে এসে এখানে নিলাম হচ্ছে হাঁকডাক করে। তারপরে পাইকাররা কিনে, পাইকারদের কাছ থেকে খুচরা কিনে তারপর সেটা নিয়ে যাচ্ছে সেখানে বাজারে, দূর দূরান্তের বাজার থেকে মানুষের বাসায় যাবে, মানুষের ঘরে যাবে, সেখানে রান্না হবে, খাওয়া হবে। তো এই প্রক্রিয়াটা দেশে থাকতে কখনো আমার কৌতূহল হতো না, কিন্তু এখন প্রবাস থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু ভালো করে দেখতাম, জানতাম। তো এখন সেগুলো এই দেশে এসে দেখছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমার
গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি শহর কেন্দ্র থেকে 4-5 কিলোমিটার দূরে হবে। সেখানে এরকম আগে এটা কাঁচা রাস্তা ছিল, ছোটোবেলায় এই রাস্তা দিয়ে সরু একটা কাঁচা রাস্তা অনেক হেঁটে হেঁটে গেছি। এখন সেই সরু রাস্তাটা চওড়া হয়েছে একটু, তারপরে পাকা হয়েছে, অনেক ঘরবাড়ি হয়েছে। এখানে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বাম পাশে একসময় শুধু ক্ষেত খামারি ছিল, এখন এখানে অনেক মানুষ বেড়েছে, অনেক ঘরবাড়ি হয়েছে, অনেক মানুষজন এখন থাকে। তাদের অনেককেই আমি আসলে চিনি না, যেহেতু আমি গ্রামে খুব বেশি থাকি নাই, খুব বেশি যাওয়া আসা হয় না। কিন্তু এখন মনে হয় যে একটু দাঁড়াই, একটু তাদের সাথে কথা বলি, কেমন আছে তারা, জিজ্ঞেস করি। আমি যখন কলেজে পড়ি তখন আমার পেছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা বেয়ে বেয়ে এটার একদম উপরে উঠছিলাম। বেসিক্যালি আমার উচ্চতা ভীতি আছে, এরকম উঁচু জায়গাতে উঠতে গেলে, বেয়ে উঠতে গেলে আবার অনেক ভয় পায়। সেই ঘটনার পর থেকে আমার উচ্চতা ভীতি কেটে গিয়েছিল। তো আসছিলাম গ্রামের মধ্যে বুঝে নিই অনেক ডানপিটে ছেলেপিলে থাকে, তো তারা আমাকে চ্যালেঞ্জ করছিল তুই এই টাওয়ারটাতে বেয়ে উঠতে পারবি কিনা। তারা উঠছিল, মোট 3 জন, আমি, আমার এক কাজিন আর আমার গ্রামের সেই ডানপিটে ছেলে, 3 জন মিলে বেয়ে 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 এই টাওয়ারটাতে উঠছিলাম। তখন এই টাওয়ারটাতে কেবল জাস্ট টাওয়ারটা বসানো হয়েছে, তখন ওই পাওয়ার লাইন, এটা তো জানেন যে এটা একটা ন্যাশনাল গ্রিডের হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাওয়ার লাইন। তো তখন আসলে পাওয়ার লাইনটা লাগানো হয় নাই, জাস্ট এই টাওয়ারটা বসানো হয়েছে। তো সেই সুযোগে টাওয়ার বেয়ে বেয়ে আমরা 3 জন উঠছিলাম। এটার একদম উপরে উঠে কিছুক্ষণ বসেছিলাম, সেই চ্যালেঞ্জটা নিছিলাম আর কি। তো এই ঘটনার পর থেকে আমার উচ্চতা ভীতি একদম কেটে গেছিল, এখন আর উচ্চতা ভীতি আমার নাই। তো আবার মনে হচ্ছিল যে আবার গিয়ে সেই টাওয়ারটাতে উঠি, সেই স্মৃতিটার মতো আর কি, কিন্তু এখন তো আর সম্ভব না, সেই বয়স নাই, প্লাস উপরে তারটা লাগাই দিয়েছে। তাই জাস্ট সেই টাওয়ারটার সাথে দেখা করতে আসলাম, যে টাওয়ারটা আমার উচ্চতা ভীতি কাটতে ভূমিকা রাখছিল। এক সময়ের খরস্রোতা ধলেশ্বরী নদী, এখনকার এই আধামরা নদীটা দেখে বিশ্বাসই হবে না যে এই নদীটা এক সময়ে এর চাইতে কত চওড়া ছিল এবং প্রচণ্ড খরস্রোতা ছিল। এখন ওই পাশে চর জেগে গেছে এবং চরে এখন চাষবাস হচ্ছে, আর নদীটা হয়ে গেছে জাস্ট একটা ক্ষীণ একটা খালের মতো আর কি, পানিতে কোনো স্রোত নাই। যখন আমি ছোট, কোথায় কলেজে পড়ি, সেই সময়টায় গ্রামে আসছিলাম, তখন গ্রামের আরও কয়েকজন ডানপিটে ছেলের সাথে চ্যালেঞ্জ নিয়ে এই খরস্রোতা নদীটা সাঁতরে পার হওয়ার একটা চেষ্টা করেছিলাম আর কি। পার হতে পারছিলাম ইনফ্যাক্ট, বাট তখন নদীটা ছিল একদম মানে যারাকে বলে যে একটু ভরা জোয়ার এবং প্রচণ্ড খরস্রোত। আমি এইখান থেকে সাঁতার শুরু করছিলাম, স্রোতের টানে তেরসা করে আমাকে একদম ওই দিকে দূরে, প্রায় 1/2 কিলোমিটারের বেশি দূরে তেরসাভাবে ওই পারে গিয়ে আমি উঠতে পারছিলাম। বাট এখন সেই খরস্রোতও নাই, সেই নদীটার সেই চেহারাও নাই। তো সেই সময়টার কথা মনে পড়লে এখনও মানে রোমহর্ষক মনে হয় আর কি ব্যাপারটা, যে এটা সার্ভাইভ করেছিলাম। একটা সময় মনে হচ্ছিল যখন সাঁতরে সাঁতরে আমি নদীর প্রায় মাঝখানে চলে গেছি, যে আর বোধহয় ওপারে পৌঁছতে পারবো না, ভাসিয়ে নিয়ে যাবে আমাকে। তো অনেকদিন পরে সুযোগ পেয়ে সেই নদীটা একটু দেখতে আসলাম। দেখতে এসে একটু হতাশ আমি, কারণ নদীটা সেই রূপে আর নাই। বিদায় প্রিয় নদী।